শেখ হাসিনার সেই সমালোচনামূলক বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরব। এটা হচ্ছে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে এই কথাগুলো বলছেন। সেই সাক্ষাৎকারের কথাগুলো আমি আপনাদের মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শোনানোর চেষ্টা করতেছি, এবং এইটা শেষ হলে পরবর্তীতে একজন সাধারণ মানুষের নিরপেক্ষ একটা ছোট্ট বিশ্লেষণ আপনাদেরকে শোনাবো, যেটা জুলাই আগস্টের আন্দোলন এবং তার পরবর্তী সময় এখন পর্যন্ত তিনি অল্প লেখার মধ্যে খুবই সুন্দরভাবে ফুটে তুলেছেন। অবশ্যই সেটাও আপনারা শুনে যাবেন বলে আমি আশাবাদী। দেখেন, আমি লেখাটি পড়া শুরু করতেছি। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগকে অযোগ্য বা নিষিদ্ধ করার প্রক্রিয়াকে উত্তরণের মোড়কে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে, বিশেষ সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা 2024 সালের ছাত্র আন্দোলনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তবে তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই সহিংসতা ও মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত বন্ধ করে দিয়েছেন, যাতে তার নিজস্ব পরিকল্পনা ও বিদেশি সংশ্লিষ্টতার বিষয়গুলো ধামাচাপা পড়ে থাকে। ডক্টর ইউনূস সম্প্রতি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। এর জবাবে হাসিনা বলেন, এটি শব্দচয়ন ভিন্ন হলেও অর্থ একই। এটি শব্দচয়ন ভিন্ন হলেও অর্থ একই, যে আপনি দলকে নিষিদ্ধ করেন নাই, দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, কিন্তু যে আপনি অন্যভাবে কথাটা বলতেছেন, কিন্তু কার্যকলাপে একই, দলকে নিষিদ্ধ করার মতোই করে আপনি রাখছেন। তারপরে এখানে বলা হয়েছে, প্রচারণা, সংগঠন বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলে একটি দল কার্যকরভাবে নিষিদ্ধই থাকে। হাসিনা বলেন, দেশের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে কেউ গণতান্ত্রিক বৈধতা দাবি করতে পারে না। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে কোটি কোটি মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং সেই নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু বা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার জানে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে আমরা অর্থাৎ আওয়ামী লীগ বিপুল জনসমর্থন পাবে, সে কারণেই আমাদের নিষিদ্ধ করা হয়েছে। মানে শেখ হাসিনা বলতেছেন যে ডক্টর ইউনূস এটা খুব ভালোভাবেই জানেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন পাবে, এবং সেই কারণেই আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা সংখ্যালঘু প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে এখন কোনো আইনের শাসন নেই, বরং মব জাস্টিস বা জনরোষের বিচার চলছে। তিনি 18 ডিসেম্বর শরীফ ওসমান হাদির মৃত্যুর পর সৃষ্ট সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগ এবং ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করেন। হাসিনা বলেন, ভিন্ন মতকে দমন করা হচ্ছে এবং রাজনৈতিক শত্রুদের দমনে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে ক্ষমতায়ন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূস সংখ্যালঘুদের উপর নির্যাতন রোধে ব্যর্থ হয়েছেন এবং সাম্প্রদায়িক সহিংসতাকে কেবল রাজনৈতিক বা অপরাধমূলক কাজ বলে উড়িয়ে দিচ্ছেন। শেখ হাসিনা অভিযোগ করেন, জামাতে ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের রাজনীতিতে পুনর্বাসন করা, যা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী। তিনি বলেন, 1971 সালের ইতিহাস মুছে ফেলার এবং ভুক্তভোগী ও আক্রমণকারীর পার্থক্য মুছে দেওয়ার চেষ্টা চলছে। ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাসভবন ধ্বংসের বিষয়টিও তিনি ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর তার সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট মাসের আন্দোলনে গণহত্যার অভিযোগ আনা হয়। দ্য প্রিন্ট এর প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTB মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে টেক্সট অনুসারে। অন্যদিকে বর্তমান প্রশাসন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করেছে।
আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভোটারদের ভয় ভীতি দেখিয়ে বিএনপি বা জামাতকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী। ভোটারদের ভয় ভীতি দেখিয়ে বিএনপি বা জামাতকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী। আমি সভানেত্রী শেখ হাসিনার যে বক্তব্যটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, দ্য প্রিন্ট পত্রিকাতে তিনি লিখছেন, এখানে আপনি মন গড়া বা তিনি বানিয়ে বানিয়ে কোনো তথ্য দিয়ে বক্তব্য বা কথাগুলো বলছেন, সেটা কিন্তু সেটা বলার কোনো প্রশ্ন সন্দেহ এখানে নাই। যে কথাগুলো বলছেন প্রকৃতপক্ষেই তিনি যেটা ঘটছে বাংলাদেশে ঘটতেছে এবং বাস্তবসম্মত সেটা তিনি বলছেন। এখন ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমি বলছিলাম যে আপনাদেরকে একটা আমি একজন সাধারণ মানুষের বিশ্লেষণ পড়ে শোনাবো, যিনি 2024-এর জুলাই আগস্ট আন্দোলন থেকে শুরু করে আন্দোলন চলাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত স্বল্প লেখার মধ্যে খুবই সুন্দরভাবে গঠনমূলকভাবে তিনি তুলে ধরছেন। সে বিষয়টা এখন আপনাদেরকে পড়ে শোনাই। যিনি এই ছোট্ট লেখাটি লিখেছেন তার নাম হলো এমডি রেজাউল করিম রেজা। আমি তার লেখাটি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। লেখাটি শুরু করছেন তিনি এইভাবে, কোঠা আন্দোলন ঠিক ছিল ছাত্রছাত্রীদের। যখন ছাত্রছাত্রীদের ব্যবহার করা হলো রাজনৈতিক দলের সঙ্গে, তখন থেকেই সরকারের পট পরিবর্তনের রাজনৈতিক অঙ্গনে খেলা শুরু হলো। এক দফায় এক দাবি, সরকারের পদত্যাগ। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ব্যবহার করা শুরু হলো। সরকারের পট পরিবর্তন করে ছাড়লেন ছায়ায় মিশিয়ে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরকার পতনের আন্দোলনের ঝলকানি। দিন দিন ছাত্রছাত্রীদের ব্যবহারের মাধ্যমে শুরু হলো রাজনৈতিক অস্থিরতায় রাজনৈতিক অঙ্গনে পক্ষ বিপক্ষ শক্তির উৎস। বিপক্ষ দলের নেতাকর্মী সমর্থক সহ ভোটারদের স্বাধীনতা হরণ করার চেষ্টা ও লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর, মিথ্যা হামলা, নির্যাতন, মানুষ হত্যা, চাঁদাবাজির হিড়িক। দিন দিন বাড়ছে ছাত্রছাত্রীগুলোর অনিয়মের চিত্র, মবসহ চাঁদাবাজি। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো ছাত্রছাত্রীদের ব্যবহার করে ক্ষান্ত হয়নি। শুরু হলো রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক আলোচনার পথ। তখন ছাত্রছাত্রীরা রাজনৈতিক দলের ব্যানারে না থাকার সিদ্ধান্ত, এক পর্যায়ে ছাত্রছাত্রীরা রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত। রাজনৈতিক দল এনসিপি, নাগরিক পার্টির। বিপক্ষ দল ট্যাগ লাগানো আওয়ামী লীগকে সহ 14 দলীয় জোটের রাজনীতি দলকে। নিষিদ্ধ রাজপথ আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেয়। নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক সহ ভোটারদের স্বাধীনতা হরণ, যুদ্ধ ঘোষণার কণ্ঠ। আওয়ামী লীগ পরাজিত। এনসিপি, নাগরিক পার্টি একক মার্কায় নির্বাচনে ব্যর্থ হয়ে 10 দলীয় জোট সমর্থিত জামাতের সাথে জোট। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী হয়েছেন সারা দেশে বর্তমান আওয়ামী লীগ না থাকায় বড় রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্যেই বিএনপি দেশ সেরা দল। এদেশের মধ্যে দুটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি। ছাত্রছাত্রীদের বিপ্লব, সরকারের পট পরিবর্তনের মধ্যে বিএনপি উচ্চ পর্যায়ের সেরা রাজনৈতিক দল। নির্বাচনের বিষয়সমূহ, নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে বাধা হিড়িক। আওয়ামী লীগ মানে জনগণের স্বাধীনতা, 71-এর ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক দল। সাধারণ ছাত্রছাত্রীরা এখন গভীর ভাবনায় পড়েছেন, এক হতাশ পর্যায়ে। সঠিক কথা বললেই আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেয়। এ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা ভোটারদের মধ্যে দিন দিন বাড়ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দলের উন্নয়নের প্রতি আন্তরিকতা। এই ছিল তার লেখা। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বোধহয় না, আমরা নিশ্চিত যে আমরা প্রথম আপনাদেরকে একটি ব্রেকিং নিউজের মাধ্যমে 2-3 দিন আগে জানিয়েছিলাম। আমাদের নিয়মিত আলোচক, আমাদের অতিথি সাংবাদিক গৌতম লাহিড়ী, তিনি দিল্লি থেকে আমাদের বাংলাদেশের যে কোনো সংবাদ মাধ্যম বা বিশ্বের যে কোনো সংবাদ মাধ্যমের আগেই আমাদেরকে খবরটা দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি প্রথমবারের মতন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছেন। যেটা বিদেশি সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে যে সাংবাদিকরা ভারতে কাজ করেন, সেই ডিপ্লোম্যাটিক জার্নালিস্টদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি প্রেস কনফারেন্স। এবং আমি যখন কথা বলছি
23 জানুয়ারি 2025, তার কিছুক্ষণ বাদেই সন্ধ্যা 6টা নাগাদ শেখ হাসিনার সেখানে যোগ দেওয়ার কথা হবে। সবশেষ তথ্য আমরা দিল্লির সাংবাদিকদের এবং কলকাতার সাংবাদিকদের সূত্রে যেগুলো পাচ্ছি, সেটা হলো তিনি কি সরাসরি উপস্থিত হবেন, তিনি কি ভার্চুয়ালি যোগ দিবেন, ভার্চুয়ালি যোগ দিলে সেটা ভিডিও কনফারেন্স নাকি শুধু অডিও কনফারেন্স, সেই বিষয়গুলো শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দিল্লিতে বা আওয়ামী লীগের যে নেতা কর্মীরা সেখানে পালিয়ে আছেন, তারা অনেকেই উপস্থিত হবেন। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি যে অডিটোরিয়াম আছে সেখানেই সম্ভবত এটি আয়োজন করা হচ্ছে, অথবা দিল্লিতে যে কূটনৈতিক প্রতিবেদকরা আছেন তাদের আয়োজনে এই অনুষ্ঠান, সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে শেখ হাসিনা শেষ পর্যন্ত হয়তো সরাসরি তো নাই, এবং ভার্চুয়ালি ভিডিও কলেও নাও বক্তৃতা দিতে পারেন, এরকম একটি আওয়াজ পাওয়া গেছে। তিনি হয়তো অডিও এবং রেকর্ডেড কোন একটি বক্তব্য তিনি হয়তো সংবাদ মাধ্যমে জানাতে পারেন, যেন সারা বিশ্বে তার এই খবর পৌঁছায়। আমরা আগে আপনাদেরকে জানিয়ে নিই, আমরা যেহেতু একটা দেশে বাস করি, আমাদের এই দেশের সরকার, আপনি মানুন আর না মানুন, আপনার এই সরকারকে বাধ্য হয়ে আপনাকে মানতে হয়েছে, ফলে সরকার আইন কানুন মানতে আপনি বাধ্য। বর্তমান সরকার যেহেতু ডিক্লেয়ার করেছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না এবং প্রচার করা দণ্ডনীয় অপরাধ, ফলে আমাদেরকেও সেটা মানতে হচ্ছে। এবং শুধু আমরা অপরাধ না, বারবার তারা মনে করিয়ে দেয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে খবর আছে, ফলে এই বক্তব্য প্রচারের দিকে আমরা কোনো আয়োজন করতে চাই না, বা আমরা তিনি কি বলেছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে কোনো ধারণা বা বলবেন কিনা সেই সম্পর্কে কিছু আমি বলতে চাই না। তবে এই অনুষ্ঠান যেহেতু একটা হচ্ছে, সেই অনুষ্ঠানে খবরাখবর আমি আপনাদেরকে দিতে চাই। আমি শুধু ইন্টারেস্টিংলি এইটুকু বলবো যে আমাদের দেশে ক্ষমতায় যে থাকে তার ছাড়া তার কখনো শিক্ষা হয় না। আওয়ামী লীগ যে কাজটি করেছে, শেখ হাসিনা যে কাজটি করেছে, বর্তমান সরকার এবং ডক্টর ইউনূস একেবারে একই কাজ করছে, সেম কাজ। তারেক রহমানের ভাষণ প্রচার করা যাবে না, আওয়ামী লীগ সরকারের সাংঘাতিক রকম একটা নির্দেশ ছিল, শুধু নির্দেশে ছিল না, একুশে টেলিভিশনের সামান্য একটুখানি প্রচারের কারণে সাংবাদিক কনক সাগর সহ অনেককে জেলে যেতে হয়েছিল। কনক সাগরকে প্রায় 1 বছর জেল খাটতে হয়েছে। আমার ধারণা যে সেই বক্তব্য কনক সাগর প্রচার করা, সাংবাদিক হিসেবে প্রচার করার কারণে তাকে জেলে যেতে হওয়ার পরে তিনি বিদেশ পরে চলে গেলেন, এবং সেখানে গিয়ে তিনি আজকের কনক সাগর হয়ে উঠেছেন। এই কনক সাগর হয়ে ওঠার পেছনে ওই ঘটনার অবদান আছে। বর্তমান ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার, তিনি যেই স্টেপ নিচ্ছেন তাতে আরো কত কনক সাগরের জন্ম হবে এটা আমি বোধহয় এই মুহূর্তে বলতে পারছি না। তবে এগুলো করে কোনো লাভ হয় না, লাভের লাভ কিছুই হয় না। এই যে হুমকি টুমকি দিয়ে প্রচার করবেন না, সোশ্যাল মিডিয়ায় এই যুগে কতগুলো মুখ আপনি বন্ধ করবেন। আমি মেইনস্ট্রিম মিডিয়া বন্ধ করে দিলেন, আপনি আমরা যারা সিরিয়াসলি রেগুলার বাংলাদেশে থেকে ব্লগিং এর কাজ করি, ইউটিউবিং এর কাজ করি, বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থেকে আমাদেরকে বন্ধ করলেন। কিন্তু আরো তো শত সহস্র ডোর ওপেন, সেগুলো দিয়ে আবার তথ্য প্রবাহের যুগে এইসব নিয়ম কানুন কেন একটা সরকার করে আমি জানি না। শেখ হাসিনার এই বক্তব্যে বাংলাদেশ উল্টেও যাবে না, এরদোয়ানের মতো বাংলাদেশে পাল্টা বিপ্লব তৈরি হবে না, কিন্তু তারপরে একটা ধরাটে পরিস্থিতি। এটা কি অজানা এক অস্বাভাবিক আতঙ্কে ভুগে সরকার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।